শুভ দিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সবাইকে সুস্বাগত। দর্শক বন্ধুরা, মূল্য শিক্ষা ও আধ্যাত্মিকতাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গত পর্বে আমরা জেনেছি যে আমাদের ভাবনাত্মক পরিপক্কতা আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের সমাজ জীবনকে প্রভাবিত করছে। সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য দরকার সমদৃষ্টি, সবাইকে সমানভাবে এগিয়ে আসা। কিন্তু আমাদের এই সমাজ জীবনেই বলুন, ব্যক্তি জীবনেই বলুন, কিছু কিছু আমরা জিনিস দেখতে পাই যার মধ্যে সমানতা নেই। বলা হয় যে পাখি এক ডানায় উঠতে পারে না। তাই আমরা যদি আমাদের এই সমাজের মধ্যে নারী পুরুষকে সমানভাবে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে না। তো এই মূল্য শিক্ষা এবং আধ্যাত্মিকতা কিভাবে সেই নারীকে আরও এগিয়ে দিয়ে যায়, এই সম্বন্ধে আজকে জানব। আমাদের সঙ্গে আছেন কবিতা দিদিজি, ওনাকে স্বাগত করব। নমস্কার দিদি। নমস্কার। দিদি, আমরা তো মূল্য শিক্ষা এবং আধ্যাত্মিকতা নিয়েই আমরা এগোচ্ছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে এই সমাজ জীবনে, ব্যক্তি জীবনে বা কর্মক্ষেত্রে অনেক সময় দেখতে পাই যে নারী এবং পুরুষ আমরা সমান বললেও জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাই তার মধ্যে একটা ভাগাভাগি রয়েছে। সব জায়গায় আমরা সমান বললেও ওনারা সমান নয়, কি কর্মক্ষেত্রেই বলুন বা পারিবারিক জীবনেই বলুন, সর্বত্র সেই ছবিটা আমরা দেখতে পাই। সরকারিভাবে অনেক কিছু নেওয়া হচ্ছে, হাতে বেটি বাঁচাও বেটি পড়াও, বা বেশি জোর দেওয়া হচ্ছে সত্যি, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগটা আমরা সেরকমভাবে দেখতে পাই না। তো আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। মহিলার যে মর্যাদা, সম্মান, এটাকে বৃদ্ধি করার জন্য আজকে অনেক সময় হলো সংঘর্ষ রয়েছে, চেষ্টাও চলছে, তবুও তো সেই জায়গায় এখনো আসতে পারা যায়নি। এখন কথা হলো মহিলাদেরকে এখনো কিন্তু অনেক নিচু বলেই ভাবা হয়। ছোটবেলায় আমরা দেখতে পাই, দেখুন একটা ছেলের যখন জন্ম হয় বাড়িতে যেরকম আনন্দ উৎসব হয়, কিন্তু একজন মেয়ের জন্ম হলে সেই জায়গা কিন্তু ঘাটতি থাকে। একটু একটু হলেও যেন মা বাবার মনেই বলুন বা সমাজের পরিবারের অন্যদের মধ্যেও একটা ছেলে হলে ভালো ছিল, এইরকম একটা ভাব দেখা যায়। তো এই ভাবনাটাকে আমরা মূল্য শিক্ষার মাধ্যমে কিভাবে পরিবর্তন আনতে পারব? তো প্রথম হলো মহিলাদের উপরে এই যে একটা ইনজাস্টিস রয়েছে, এটা আমাদের সমাজকে অনেক ক্ষতি করেছে, যার জন্য এখন এটাকে উপড়ে ফেলার জন্য অনেক ধরনের চেষ্টা চলছে। এর মধ্যে যে কথাটা বলবো সেটা হলো মহিলারা নিজেকে সেই অবস্থায় আনার জন্য শুধু যদি কান্নাকাটি করে, শুধু যদি অধিকার চায়, তাহলে কিন্তু কাজ হবে না। মানে অধিকার কেড়ে নিতে হবে। হ্যাঁ, অধিকার পাওয়ার নিজেকে যোগ্য করতে হবে। তো তার জন্য তাদের কি করতে হবে, কয়েকটা পদক্ষেপের কথা বলবো। মহিলা সশক্তিকরণের পদক্ষেপ, এমনিতে তো দেখুন মহিলা সশক্তিকরণের জন্য শিক্ষা দীক্ষা, কারিগরি শিক্ষা, পুরুষের সমান করে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সমান অধিকার, রাজনৈতিক অধিকার থেকে সব ধরনের অধিকার মেয়েদেরকে দেওয়ার জন্য চেষ্টা চলছে। মেয়েরাও সেটা আদায় করার জন্য চেষ্টা করছেন, বা বিভিন্ন ক্ষেত্রে মেয়েরাও কিন্তু পুরুষের সমানই কিন্তু এগিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো বড়রাও এই ধরনের আশীর্বাদ দেয় যে পুরুষের সমান তুমি হও। এখন পুরুষকে রেফারেন্স পয়েন্ট হিসাবে সেখানে রেখেছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে পুরুষই আসলে সব দিক থেকে সর্বোৎকৃষ্ট, পুরুষের সমান হতে পারাটা উৎকৃষ্ট। আর মেয়েরা অনেক সময় ভাবে ছেলেরা যেটা পারে ছেলের সমান আমিও পারবো, কেন পারবো না, ছেলের মতো করে দেখাবো। তার মানে তারাও কিন্তু তারা ভাবে আমার চেয়ে ওনারাও একটু উঁচু জায়গায় উৎকৃষ্ট, এই জন্য ওদের সমান হতে পারাটাই যেন একটা সবচেয়ে বড় কথা। কিন্তু নয়, আসলে মেয়েদের করণীয় প্রথম কথা হলো তারা নিজের আত্মগৌরবকে নিজে বুঝা।
আমি আমার মতো করে বড় হব। হ্যাঁ, অর্থাৎ মহিলা সশক্তিকরণের এই যে মূল্য শিক্ষা আমাদেরকে কি শেখায়, যে মহিলা সশক্তিকরণের প্রথম পদক্ষেপ হলো মহিলারা, আমি একজন মহিলা বলে নিজের আত্মসম্মানকে সে বুঝুক, হ্যাঁ, নিজে নিজেকে সম্মান দিতে শিখুক। এই জন্যই যে আমি একজন মহিলা, আমি মানে একজন পুরুষের মেয়ে মতো বা পুরুষের থেকে আগে যাব এগুলা না। না, আমি একজন মেয়ে বলে নিজেকে সম্মান দিতে শিখুক। মেয়ে হয়ে আমি সমাজটাকে কত সুন্দর করতে পারবো, মেয়ের ভূমিকা এই সমাজটাতে কত বড়, একটা পরিবারে কত বড়। সুতরাং আমি সেই মেয়ে, আমার নিজস্ব সেই একটা আত্মসম্মান আছে, মেয়ে হয়ে যে জন্ম নিতে পেরেছি, হ্যাঁ, এতেই আমি যেন নিজেকে সম্মানের দৃষ্টিতে নিজেকে দেখতে পেরেছি। এই কনসেপ্টটা সবচেয়ে প্রথমে আমাদের মনে আসতে হবে। আত্মগৌরব, নিজেকে সেই আত্মগৌরবে গৌরবান্বিত করা, নিজের আত্মসম্মানকে নিজে প্রতিষ্ঠা করার যে এই যে ভাবনাটা যদি মেয়েদের সবার মধ্যে এসে যায়, তাহলে মেয়েরা কি না পারবে। পুরুষের সমান পারবে এই কথাটা বলছি না, পুরুষের থেকেও হয়তো আরো কিছু পারবে। এই সমাজে দেখুন বিভিন্ন ধরনের কাজ আছে, কোনো কাজ মেয়েরা করতে পারে, কোনো কাজ পুরুষরা করতে পারে। তো যে যেটা করছে সে তার দক্ষতার সাথে করবে। যে কাজটা পুরুষ করছে সেই কাজটাই মহিলা গিয়ে ধরবে এমন না। তো মহিলাদের দৃষ্টিভঙ্গি কি করে, মানে কিভাবে পরিবর্তন করবে, মানে দৃষ্টিভঙ্গির মধ্যে কি পরিবর্তন আনলে পরে সেটা আত্মগৌরবের সঙ্গে এগিয়ে যেতে পারবে? এটাই বলছি যে সে নিজে মহিলা হওয়ার জন্য সে যেন নিজেকে সম্মানের দৃষ্টিতে সে দেখছে। তো দেখুন, প্রথম সম্মান তো নিজে নিজেকে দিতে হবে না। যে নিজেকে সম্মান দিতে জানে, সম্মানের সে উচ্চাসনে নিজে নিজেকে বসাতে পারে, তাকে সবাই সম্মান দেবে। নিশ্চয়, এটা একটা কথা। দ্বিতীয় কথা, শিক্ষা দীক্ষা তার যা দায়িত্ব কর্তব্য, সেই ক্ষেত্রে সে যদি যথেষ্ট যোগ্যতা আনতে পারে, তাহলে তাকে কে সম্মান দেবে না? আর আছেও, এই দক্ষতা মেয়েদের মধ্যে আছে। সাধারণত অনেক সময় আমরা বিভিন্ন ধরনের আলোচনায় শুনি যে মেয়েদের যে দায়িত্ব অর্পণ করা হয়, তারা কিন্তু পূর্ণভাবে এই দায়িত্বটা পালন করে। তাছাড়া দেখুন, আমরা একটু যদি মানে ভাবি বা দেখি, মানে আমার মনে হয় পুরুষের থেকে এক ধাপ এগিয়ে আছে মেয়েরা। হ্যাঁ, কেন বলছি, দেখুন আজ একটা কর্মক্ষেত্রে যখন একটা মেয়ে যাচ্ছে, সে ঘর সামলা যাচ্ছে। তাছাড়া দেখুন যুদ্ধক্ষেত্রে যদি আমরা দেখি যে ছবিগুলো, সেখানে দেখবেন আপনি এই পুরুষের সঙ্গে কোনো বাচ্চা টাচ্চা কিছু নেই, যে ঝান্সি রানীর পিঠে কিন্তু সেই রাজকুমার ঝুলছে, মানে একটু বেশি। মানে এই জন্য বলা হয় যে লেডের সঙ্গে ওয়াই যুক্ত করলে লেডি হয়, মানে একটু বেশি কিছু দিতে পারছে। অবশ্যই সেইটাকে যদি ওনারা বুঝতে পারেন, ওনারা কি করে সেই ফিলিংসটা আসবে যে আমি কম তো নই, বরং কোনো কোনো জায়গায় আমি একটু বেশি আছি, একটু বেশি। এখনো দেখুন যারা চাকরি করে, অর্থ উপার্জনের ক্ষেত্রেও কিন্তু মহিলারা কম কাজ করছে না। আমাদের ভারতবর্ষের পরিদৃশ্যটাই যদি দেখা যায়, একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে শতকরা 30% পরিবারে পুরা মহিলারাই কিন্তু উপার্জন করে পরিবারটাকে চালাচ্ছে। তাহলে যে মহিলারা উপার্জন করতে যাচ্ছে, তারা তো শুধু উপার্জনের কাজই করছে না, এসে বাড়ি করে সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব নির্বাহ সবকিছু করছে। আমার তো মনে হয় যে গোটা বিশ্বের মহিলারা উপার্জন করছে। কেন? ওনারা যে ঘরের যে কাজ করছে, মানি সেভ ইজ মানি আর্নড, তো যে টাকাটা ওনারা বাঁচিয়ে দিচ্ছেন সেটা তো উপার্জনই। হ্যাঁ, এটাই। এটা নিয়ে একটা সুন্দর কথা আছে। একবার একজন পুরুষ সবসময় তার স্ত্রীকে বলতো যে তুমি অলস, তুমি কিছু করতে পারো না, তুমি কোনো কাজের নয়, সবসময় অলস বলতো। এই ধরনের, তুমি কোনো অর্থ উপার্জন করতে পারো না, তুমি শুধু বসে বসে খাও, হ্যাঁ, তুমি আমার উপরে ডিপেন্ডেন্ট, এই ধরনের অনেকবার বলতো। অথচ মহিলা সারাদিন কত কিছু করে, উনি তো দেখতে পায় না। উনি যখন অফিসে যায় তখনও বাড়িটা সুন্দর অবস্থায় দেখে, অফিস থেকে আসে আরো সুন্দর সাফ স্বচ্ছ সবকিছু ব্যবস্থিত অবস্থায় দেখে। একদিন মহিলা ভাবলো ঠিক আছে, উনি সবসময় যেহেতু বলে যে তুমি কোনো কাজ করো না, তুমি অলস, তো বললো ঠিক আছে, আজকে আমি কোনো কাজই করব না, করি না যখন করবই না। হ্যাঁ, করবই না। সেই বলে উনি বিছানার উপরে হাত পা গুটিয়ে বসে থাকলো সারাদিন। আর যখন সন্ধ্যাবেলা, হ্যাঁ, সন্ধ্যাবেলা যখন পুরুষ আসলো, এসে দেখে যে আজকে তো ঘরটার অবস্থায় এত বেশি এলোমেলো, হ্যাঁ, সকালের খাওয়া জুঠা যে বাসন বর্তন সেইভাবেই পড়ে রয়েছে, হ্যাঁ, ঝাড় দেওয়া
ঘর সাফাই করা কিছুই হচ্ছে না, কাপড় ধোয়া থেকে শুরু করে পুরোটাই পরিবেশ কেমন যেন বিশৃঙ্খল দেখলো। তো জিজ্ঞেস করলো আজকে এমন কেন? তখন মহিলা বলল যে কেন, তুমি তো বলো আমি তো কিছুই করি না, এই জন্য করছি না, কিছু না করে বসে রয়েছি। তখন উনি বুঝলো যে অন্য দিনে যে উনি সব কিছু টিপটপ দেখতো, এগুলি যে আপনা আপনি হতো না, তখন উনি বুঝলো। আর সত্যিকারের মহিলা একজন স্ত্রী দেখুন, সকাল ভোরবেলা ঘুম থেকে ওঠার থেকে রাত্রি অবধি কত কাজ করে। উনি যে ঘরে সাফ সাফাই করে, এই সাফ সাফাইয়ের জন্য যদি একজন অন্য লোককে রাখা যায়, তাহলে প্রতি মাসে কয়েকশো টাকা তাকে দিতে হয়, ঠিক না? অনেক টাকা দিতে হয়। আর রান্না বান্না সবকিছু 3 বেলা করে, এই তার জন্য যদি আরেকজনকে রাখতে হয়, তার জন্য আরো অনেক টাকা তাকে পে করতে হবে। হ্যাঁ, কাপড় ধোয়া ধুই থেকে ঘরের সব কিছু পরিষ্কার করা, এটার জন্য যদি আরেকজনকে রাখতে হয়, তার জন্য আরো কত টাকা দিতে হয়। ছোট বাচ্চাকে রাখতে হলো তো, বাচ্চাকে রাখার জন্য, আচ্ছা বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য, তাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, হোমওয়ার্ক করানো থেকে সবকিছু, তার জন্য যদি আরেকজনকে আয় রাখা হয়, তাকে কয়েক হাজার দিতে হবে। আর যখন কেউ বাড়িতে অসুস্থ থাকে, সেই অসুস্থ লোকের সেবা শুশ্রূষা এবং সারা রাত জাগা, তার জন্য যদি একজন নার্সকে রাখতে হয়, কত হাজার টাকা দিতে হবে। আর যখন বাড়ির পরিবারের কারো মন বিষণ্ণ থাকে, মন খারাপ থাকে, তাদেরকে সে কাউন্সিলিং করে, তাদের পাশে বসে মাথায় হাত বুলিয়ে তাদের দুঃখের কথা শুনে দুঃখ দূর করে, তার জন্য যদি আরেকজন কাউন্সিলর রাখা হয়, তাহলে তাকে কত হাজার টাকা পে করতে হবে। এখন দেখুন পাওয়া যাবে না সেরকম মায়ের মতো, পাওয়া যাবে না। এই ভোর থেকে রাত্র অবধি যত সেবা যত্ন একজন মা করছেন, একজন স্ত্রী লোক করছে, এই কাজগুলোর জন্য বিভিন্ন লোককে যদি রাখা হয়, কত হাজার টাকা মাইনে দিতে হতো। কিন্তু এই সব টাকা বাঁচিয়ে একজন মহিলা নীরব কর্মী হয়, সারা জীবনের জন্য আন্তরিকতার সাথে করে যাচ্ছে। কোনোদিন তো সে চাইছে না যে আমার মাইনে দাও। তাহলে কি করে পুরুষরা বলতে পারে যে তুমি কোনো অর্থ উপার্জন করো না, তুমি বসে বসে খাচ্ছ? এই ধারণাটা কত বড় বদ্ধমূল ধারণা, ত্রুটিপূর্ণ ধারণা, এই ধারণা। হ্যাঁ, এবং মহিলার প্রতি কত বড় অসম্মান। এই ধরনের ধারণাটাকে দূর করার এখন সময় এসে গেছে। মূল্য শিক্ষা বলে যে যার যা মূল্য, তাকে সেই মূল্য, প্রাপ্য মূল্য তাকে দিতে হবে, এবং সেই মূল্যকে আদায় করারও কিন্তু মহিলাদের অধিকার রয়েছে। হ্যাঁ, সে বুঝাতে হবে, সে বুঝাতে হবে যে এই কাজগুলো তো এমনিতে হয় না, যে এই জন্য একজন লোককে রেখে এত টাকা খরচ করার পরিবর্তে বিনা পয়সায় আমি যে করে যাচ্ছি, এত টাকা আমি সেভ করছি, তাহলে সেভ করাটাই তো ওই আপনি যে বললেন অর্থ উপার্জনের সমান না? তাহলে মহিলাকে কেন এই ধরনের একটা দৃষ্টিতে দেখা হয়? তাকে সব সময় বলা হয় যে সে কিছু করে না, সে কিছু করে না। এটা হলো মহিলাদের প্রতি অসম্মান। এই অসম্মানের পর্যায় থেকে মহিলাদেরকে বেরিয়ে আসতে হবে, উপরে উঠতে হবে। সেই বলে যথেচ্ছ ব্যবহারও কিন্তু কখনো প্রশংসনীয় নয়। নমনীয় কমনীয় অবশ্যই তার মধ্যে থাকতে হবে, সে সুন্দর ব্যবহারের অধিকারিণী হতে হবে, কিন্তু সুন্দর ব্যবহারের সাথে সে তার অধিকারকে আদায় করতে হবে। লোকজনকে, সমাজকে বোঝানোর ক্ষমতা রাখতে হবে যে একজন মহিলার মহত্ব, গুরুত্ব বা মূল্য একটা পরিবারে বা সমাজে কত বেশি আছে। আচ্ছা, অনেক সময় বলা হয় না যে আমরা যদি একজন পুরুষকে শিক্ষিত করি, একজনকে শিক্ষিত করলাম, যদি আমি একজন মহিলাকে শিক্ষিত করি, পুরো পরিবারকে শিক্ষিত করলাম, তো সে ব্যাপারে আপনি কি বলেন? হ্যাঁ, কথাটা তো একেবারে সত্য কথা, কারণ মহিলা তো মা না। তো ওনাকে শিক্ষিত করা মানে হলো সন্তান সন্ততি থেকে পরিবারের প্রত্যেক লোক কিন্তু তার প্রভাবে প্রভাবান্বিত হচ্ছে। যে মহিলা অন্ধবিশ্বাস, কুসংস্কার ইত্যাদি দ্বারা আচ্ছন্ন, সেই তো ছেলে মেয়েদেরকে অনেক সময় ভুল কথা শেখায়। যেমন অশিক্ষিত একজন শাশুড়ি, উনি যখন বৌমা হয়ে বাড়িতে এসেছিল, উনি কোনো সম্মান আদর পায়নি বলে উনি ওনার বৌমাকেও সেই ধরনের ব্যবহার যদি করে, তাহলে বাচ্চারাও তাই শিখবে।
শাশুড়ি মা যদি শিক্ষিত হয় তাহলে পুরো পরিবারে সে যে ধরনের পরিচালন করবে উদার মনোভাব নিয়ে। আর ঠিক আছে, শাশুড়ি মা শিক্ষা দীক্ষার সেই সুযোগ পায়নি ওনার যখন জামানা ছিল, কিন্তু বৌমা যদি শিক্ষিত হয়ে আসে, সে কিন্তু শিক্ষা দীক্ষার অর্থ এমন নয় যে সে উশৃঙ্খল ব্যবহার করবে। শিক্ষার দ্বারা, সরলতার দ্বারা যথোপযুক্ত সম্মান দেবে, কিন্তু সে তার আত্মগৌরবকে বাঁচিয়ে সম্মান দিয়ে নিজেরও সম্মানতে সে আদায় করবে। এবং এরকম একজন মহিলা যদি শিক্ষিত হয়, পরিবারের প্রত্যেকটা সদস্যের উপরে তার প্রভাব পড়বে। এবং এই জেনারেশনের সমস্ত পরিবারের সদস্যরা যদি ভালো হয়, তার পরবর্তী জেনারেশন ভালো হবেই। এই জন্য একজন মায়ের সাথে তো পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে। যেমন বীজ যেমন হয়, গাছের ফল তেমন হবে। তো এই ক্ষেত্রে মূল্য শিক্ষা এবং আধ্যাত্মিকতা কিভাবে কাজ করছে? দেখুন, মূল্য শিক্ষা এবং আধ্যাত্মিকতা আমাদেরকে আমাদের চিন্তনগুলোকে সুন্দর উদার করতে শেখাচ্ছে। আধ্যাত্মিকতা বলতে আমাদের মায়েরা কিন্তু আধ্যাত্মিকতার দিকে কিন্তু যথেষ্ট তারা আগ্রহশীল, কিন্তু আধ্যাত্মিকতা বলতে তারা ওই ধর্মীয় আচরণগুলোকে বেশি করে বুঝে, ঠিক না? তো এখন বুঝাতে হবে যে ধর্মীয় আচরণ ঠিক আছে, এর মধ্যেও কিন্তু যেখানে কুসংস্কার আছে, অন্ধবিশ্বাস আছে, যেখানে সংকীর্ণতা আছে, দৃষ্টির সংকীর্ণতা আছে, ব্যবহারের মধ্যে সংকীর্ণতা আছে, এইগুলো কখনো বাঞ্ছনীয় নয়। এর মধ্যে শিক্ষার উদ্দেশ্য হলো আলো আনা, একটা উদারতা আনা, চিন্তার মধ্যে উদারতা আনা, এটা দরকার। হ্যাঁ, কথা হলো ভাবনাত্মক পরিপক্কতা দরকার। হ্যাঁ, যেমন ধরুন আমি কয়েকটা পরিবার দেখেছি যে শাশুড়ি মা উনি বেশ ধার্মিক, উনি ওনার দিনে কি করতেন, অনেকগুলো ঠাকুর দেবতা রেখে সকালবেলা উনি ধূপ ধুনা পূজা পাঠ অনেকক্ষণ লাগিয়ে করতেন। কিন্তু এখন তো জামানা পাল্টে গেছে, দিন পাল্টে গেছে, বৌমা এসেছে, শিক্ষিত বৌমা, সে নিজেও চাকরি করতে চায়। এখন এই বৌমা বাড়ি ঘরের কাজকর্ম করে সবাইকে টিফিন খাইয়ে বানিয়ে নিজে যাবে, এখন এতগুলি ঠাকুর দেবতাকে পূজা করার, প্রত্যেককে ফুল এবং চন্দন দেওয়ার তো তার সময় থাকে না, ঠিক না? তো সে যদি এক জায়গায় খুব অল্প সময়ের মধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে হয়তো 2 মিনিট ভগবানকে স্মরণ করে, এতে শাশুড়ি খুব অসন্তুষ্ট। উনি বারবার বলে আমার মতো নয় কেন? হ্যাঁ, আমার মতো নয়, আমরাও তো পেরেছি, আমরাও তো করেছি, কিন্তু আপনার দিনের সেই দিন আলাদা ছিল, আপনি তো চাকরি করতে যেতেন না। হ্যাঁ, আপনি পরিবারে অনেক দায়িত্ব সামলিয়েছেন, অনেক বড় পরিবার সামলিয়েছেন, এখন পরিবার ছোট, কিন্তু সময়ের সেই একটা ও ছিল না, তাড়াহুড়ো ছিল না। কিন্তু সেই জামানার আজকের জামানার মধ্যে নিশ্চয় পার্থক্য আছে। বৌমা এইসব করে তার গাড়ি ধরতে হবে, বাস ধরতে হবে, তার সময় মতো অফিস পৌঁছতে হবে, সমস্ত দায়িত্বও তার পালন করতে হবে। এই জন্য আমাদের মহিলাদের শিক্ষিত হওয়া দরকার। তারা যদি ওই একটা কথাই ধরে থাকে যে আগে আমরা আমাদের জামানায় এরকম করেছিলাম, আজকালকের মেয়েরা কেন এরকম নয়, এইভাবে যদি সবসময় অসন্তুষ্টি প্রকাশ করে, তাহলে এই শাশুড়ি মার, এই বৌমার মধ্যে কিন্তু কখনো মনের মিল হবে না। আর মনের মিল যদি না হয়, তাহলে কিন্তু সেখানে গিয়ে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। আর অনেক সময় এমন হয় মহিলারাই মহিলাদের উৎপীড়নের জন্য দায়ী হয়, মানসিক টর্চার করে, মানসিকভাবে তাদেরকে কষ্ট দেয়। তো দেখুন, এই জন্যই নিজের মনের উদারতা আনা দরকার আছে। এই শাশুড়ি মার ভাবা দরকার আমাদের দিন আর আজকের দিনের মধ্যে পার্থক্য আছে। আমরা যে পরিবেশে বড় হয়েছিলাম, আজকালকার মেয়েরা সেই ধরনের বড় হয়নি। সেও তো কোনো এক মা বাবার একমাত্র সন্তান হতে পারে, আদর যত্নে বড় হয়েছে, শিক্ষিত মেয়ে, সুতরাং সে যতটা পারছে করছে, তাকে আমার সহযোগ দিতে হবে, তাকে এনকারেজ করতে হবে, বলতে হবে ঠিক আছে বৌমা, তুমি যদি একটু শ্রদ্ধাশীল হও এতেই হয়ে যাবে, অনেক কিছু তোমার করা দরকার নাই। হ্যাঁ, এই জন্যই বলছি ধর্মীয় আচার আচরণ, পুরানো সংস্কার, গোড়ামি কিছু রীতিনীতির এই আবদ্ধতা থেকে এখন কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। এবং মূল্য শিক্ষা কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে অনেক সাহায্য করছে। মূল্য শিক্ষা বা আধ্যাত্মিকতা বলছে ভোরে উঠে যদি আমি অন্তরে শ্রদ্ধা ভরে সেই পরম শক্তি পরম আত্মার কথা কিছুক্ষণ শান্ত হয়ে যদি চিন্তন করি, এতেই তো হয়ে গেল, পূজা হয়ে গেল, পাঠ হয়ে গেল,
সাধনা শক্তিও হয়ে ভরে গেল, গেল। জব হয়ে গেল, জব হয়ে গেল, যা কিছু সবই তো হয়ে গেল। আবার এই ধরনের অনেক আচার আচরণ করার দরকার হয় না, তবুও বৌমারও নমনীয় হতে হয়, হ্যাঁ, পরিবারের লোকেদের সবাইকে খুশি করতে গিয়ে একটু এগুলিও করতে হয়। কিন্তু এখানে একটা অ্যাডজাস্টমেন্টের কথা আছে, এখানে আমাদের অন্তরের বিশালতার দরকার আছে। তো মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে কিন্তু দুজনেই যদি মূল্য শিক্ষায় শিক্ষিত হন, হ্যাঁ, তাহলে সেই জায়গাটায় কেমন এই হবে? কথাটাই বলতে চাইছিলাম। মহিলা সশক্তিকরণের জন্য সবসময় পুরুষদের দোষ দিলে হবে না। প্রথম তো মহিলা নিজে শক্তিশালী হতে হবে, শিক্ষায় দীক্ষায় গুণে গুণান্বিত হতে হবে, তার আন্তরিক শক্তি বৃদ্ধি করতে হবে। কেউ রাগ করলে সে রাগ করবে না, রাগ না করে সুন্দরভাবে পরিস্থিতিটাকে শান্ত হয়ে ম্যানেজ করে নিতে পারবে। কেউ অসম্মান করলেও সে তার সম্মান যথারীতি সে প্রদর্শন করতে পারবে অন্তরের বিশালতা দিয়ে। তাহলে সেই মহিলাকে কে অ্যাকসেপ্ট করবে না, তাকে সবাই সম্মান দেবে। আবার মহিলারাই মহিলাদের উৎপীড়নের জন্য কারণ না হয়, যেটা আজ অবধি অনেক ক্ষেত্রে হয়ে আসছে। এই ক্ষেত্রে কতগুলি আমাদের সামাজিক ব্যাধি, পণ প্রথা ইত্যাদি তো রয়েছেই। এগুলোকে একেবারেই উন্মূলন করার ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক শিক্ষা আমাদেরকে অনেক সুন্দর মার্গ প্রদর্শন করে। আধ্যাত্মিক জ্ঞান বলে পুরুষ কিংবা স্ত্রী আমরা সবাই আত্মা, ভগবানের দৃষ্টিতে সেই আমরা সব শক্তি। সমান শক্তি। কারণ এই জন্মে যে স্ত্রী শরীর ধারণ করেছে, হতে পারে আগামী জন্মে সে পুরুষ হয়ে জন্ম নেবে। সেই দৈহিক দৃষ্টিতেই না দেখা। হ্যাঁ, কারণ প্রতিটা জন্মে আমাদের পুরুষ এবং স্ত্রী এই বস্ত্র পরিধানটা পরিবর্তন হতে থাকে। কখনো স্ত্রী পুরুষ হয়ে জন্ম পায়, কখনো পুরুষ স্ত্রী হয়ে জন্ম পায়। তাহলে স্ত্রীকে একজন পুরুষ সবসময়, পরবর্তী সময়ে স্ত্রী হ্যাঁ, আত্মা মানেই তো পুরুষ স্ত্রীর কোনো ভেদ থাকে না। সুতরাং সে তার কর্ম অনুযায়ী প্রতি জন্মে তার এটা পাল্টিয়ে যায়, তার রোলটা, ভূমিকাটা পাল্টিয়ে যায়। তাহলে স্ত্রী লোক বলে আমরা পুরোপুরি একটা তাদেরকে জাতি ভাবে ডিক্লেয়ার করে দেওয়াটাও ভুল কথা। তাহলে তাদের সমস্যাও বুঝতে হবে এবং একটু উদার মনোভাব নিয়ে যদি এই সমস্যাকে সমাধান করার জন্য আমরা সবাই পদক্ষেপ নিই, তাহলে অবশ্যই সমস্যার সমাধান আমরা বের করতে পারবো। মূল্য শিক্ষা আমাদেরকে পথ দেখাচ্ছে। দারুণ বললেন দিদি, যে আমাদের ভাবনার মধ্যে সেই পরিবর্তনটা আনতে হবে। আমরা নারীকে নারী, পুরুষকে পুরুষ এরকম না দেখে প্রত্যেকে যদি আমরা একটা শক্তি হিসাবে দেখি, তাহলেই সেই সমস্যাটার সমাধান হবে। আমরা নারী বা পুরুষ নই, আমরা প্রত্যেকে এক এক শক্তি, তাহলেই আমাদের শক্তি বিকশিত হবে। তো আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার দিদি। নমস্কার। দর্শক বন্ধুরা, আমরা নারীকে তোলার জন্য অনেক দিন ধরে অনেকভাবে চেষ্টা করে তুলেছি, কিন্তু আমরা যদি মূল্য শিক্ষা ও আধ্যাত্মিকতার পথে এগোই, তাহলে আমার মনে হয় ঠিক আমরা নারীকে তুলতে পারবো। এবং যদি আমরা তাকে নারী বা পুরুষ না দেখে একজন শক্তি হিসেবে দেখি, তাহলেই তার ভিতরের শক্তি জাগরিত হবে। আগামী পর্বে আমরা আরও কিছু জানবো। সঙ্গে থাকুন, তাই দেখতে ভুলবেন না। ভালো থাকুন প্রতিদিন। নমস্কার।